নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি, চলছে কোনো রকম দিনগুলো। আর এই যে দেখো, আমার মেয়ে শুয়েছে হলো ওর ঠামিয়া দাদার ঘরে। তো এই যে রেগুলার আমাকে এই সমস্যাটার মধ্যে পড়তে হয়। এই যে দেখো, এত ডাকাডাকি এত কিছু করছি, মেয়ে আমার কিছুতেই শুনছে না, বলছে একটু পরে উঠি পরে উঠি। তারপর দেখো অনেক কিছু এটা সেটা দেখিয়ে তারপর মেয়েকে আমি ঘুম থেকে মোটেই তুললাম। তো এদিকে দেখো, আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে। সাথে আমাদের লিচু গাছটাতে এবার না ফল দেখতে পাচ্ছি না, তবে এবার না ফলের খুব সংখ্যা কম। আম জাম কাঁঠাল লিচু যাই হোক না কেন, খুব ফলের সংখ্যা কম। তবে তোমাদের ওইদিকে কীরকম সেটা আমি জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের ওদিকে ফলের সংখ্যাটা কীরকম। তবে অনেকে বলে জানো তো, আগেকার দিনের মা ঠাকুমারা বলে, শুনি আর কি আমি, যে যে বৎসর নাকি ফল মূল মানে ফল ধরনের জিনিসটা কম হয় মানে গাছে, সেই বৎসরে নাকি ঝড়ো হাওয়াটাও কম হয়। এটা কি সত্যি না মিথ্যে আমি ঠিক বুঝতে পারি না, নাকি ওদের আন্দাজে ওরা বলে। তো চলো, অনেক কিছু কথা বললাম, মেয়েকে ঘুম থেকে তুললাম। মেয়ে তো ঘুম থেকে উঠে খেতে বসেছে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। ও টিচার চলে এসেছে, টিচার এখন নিয়ে বসিয়েছে ওকে। তো আমি সকাল সকাল আজকে ভাবলাম ঘরটা যেহেতু ঝাড় দিব, তার আগে আমি আমার বেডটা একটু ক্লিন করে নিই। কারণ এই যে আমার চলছে সংসারের কাজ, কারণ এই ঘর থেকে একবার যদি আমি বেরিয়ে যাই তাহলে এই ঘরে ঢোকা আমার খুব চাপের হয়ে যায় জানো তো। বাইরে বেরিয়ে গেলে এটা করো সেটা করো, মানে এঁটো থালা বাসন থেকে শুরু করে বাসি একদম, মানে এঁটো থালা বাসন বললে ভুল হবে জানো তো, একদম বাসি বিছানা থেকে বাসি উঠোন থেকে শুরু করে এভরিথিং মানে করতেই হবে বাইরে। তারপর কিন্তু একদম এই যে স্নান টান করে ঠাকুর মুছু পুজো করে তারপরে ঘরে আসি। তাই ভাবলাম যে না, আজকে আর যাই করি না কেন আমি আজকে আমার কাজগুলো কমপ্লিট করব। কোন দিকে কি পড়ে থাকে থাক, কারণ আমার না ঘরের অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে আছে। আর এই রকম নোংরা অবস্থায় ঘরে আর একদমই থাকতে ইচ্ছা করছে না। কারণ আমি এই যে জানো তো, বিছানার সাইডগুলো শুধু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে খুব ধুলো ধুলো ভাব হয়ে আছে। আর অনেক দিন থেকে না ভালো করে বেডটা আমি ক্লিন করতে পারছি না। তাই ভাবলাম যে আজকে আর অন্য কোনো কিছু কাজে কোনো রকম মনোযোগ না দিয়ে ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিই। তাই দেখো, সকাল সকাল ঘর যেহেতু ঝাড় দিব, তার আগে বিছানাটা আমি সুন্দরভাবে একটা সুন্দর নেকড়া নিয়ে পরিষ্কার করে বিছানার দু সাইডে একদম ক্লিন করে নিলাম। তারপর বিছানাটা ঝেড়ে নিলাম। আর কি বলতো, ভেবেছিলাম যে আজকেও বেড কভারগুলো ধুয়ে দিব, তারপর ভাবলাম যে না, দুদিন আগে আমি ধুয়ে দিয়েছি, এখনও সেরকম নোংরা হয়নি, তবে মানে 2-1 দিন 3 দিন পরে আর কি ধুয়ে দিব। তো যাই হোক, চলছে যেহেতু চলুক। আর কি বলতো, বাচ্চারা বিছানার মধ্যে পড়াশোনা করলে কিন্তু বিছানার অবস্থা একদমই ভালো থাকে না জানো তো। আমার মেয়েকে এখনও চেয়ার টেবিলে পড়ার মতো বয়স হয়নি, যেহেতু ছোট বাচ্চা বুঝতেই পারো, আর বিছানার মধ্যে বসিয়ে ওকে পড়াই। তবে আমার বিছানাটা তোমরা দেখতে পারবে অনেক কালি, অনেক কিছু রং টং মাখামাখি করে বিছানার বেড কভারে একদম একটা বাজে হাল করে রেখে দেয়। তবুও মাঝে মধ্যে মানে ধোয়া কাচাটা সবসময় করে রাখি। তবে কি বলো তো, মাঝে মধ্যে বলতে কি সব সময় না এই এই কাজগুলো করতে করতে না বোর বোর মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। এখন এই যে দেখো বালিশগুলোও নিলাম। আর আমার মেয়ে বলছে, মা তুমি আমার পুতুলটা আমি এত ভালোবাসি, তুমি আমার পুতুলটাকে বালিশের ওখানে রাখো না। হঠাৎ করে মেয়ে আজকে আমাকে এই কথাটা মনে করে দিল। তাই দেখো, আমি বিছানার মধ্যে বালিশগুলো রেখে ওর পুতুলটা ওখানে রেখে দিলাম। তবে কি বলো তো, একটা পুতুলেই বের করে রেখেছি, আর বাদবাকি পুতুলগুলো আমার আর কি শোকেস বা গোদরেজের ভিতরেই আছে। কারণ সমস্ত পুতুলগুলো যদি আমি বিছানার মধ্যে রাখি তাহলে না অনেক নোংরা, অনেক কিছু ধুলো ময়লা পড়ে না, আর সেগুলো নোংরা হয়ে যায়। তাই ভাবছিলাম একটা পুতুলে বের করে রেখেছি, এটা দিয়ে ও খেলতে পারবে। তো এখন যেহেতু মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে না, এখন কিন্তু পুতুল নিয়ে খেলে না। তবে যেদিন আমাদের ঘরে ও শোয় সেদিন কিন্তু পুতুল কী করে বলো তো, পুতুল কী করে, ও না ওর সাইডে রেখে পুতুলের উপর পা দিয়ে সুন্দরভাবে বালিশের মধ্যে হাত দিয়ে ঘুমায়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার মেয়ের মনের মতো করে বিছানাটা সাজাতে গিয়ে মেয়ে এত খুশি হয়ে গেছে, কিন্তু কি বলবো আর বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমরা না মায়েরা কখনো কখনো ভুলেই যাই, তাদেরও কিছু মানে ভালো মন্দ চাওয়া পাওয়া থাকে, হাসি আনন্দ, তাই না? তাই বাচ্চাদের ছোট ছোট কিছু বিষয় না আমাদেরকেও আর কি মনে রাখতে লাগে। তো আমি মাঝে মধ্যে কাজের চাপে না ভুলেই যাই। তো যাই হোক, মেয়ে না এদিকে টিউশনের টিচার ওকে ছুটি দিয়ে চলে গেল, যেহেতু ও একাই পড়ে না, বেশিক্ষণ পড়ায় না, 1 ঘন্টা পড়িয়ে নেয়। আর আমার কাজটা কিন্তু
কিন্তু 1 ঘন্টার থেকেও বেশি সময় নিল, জানো তো। কত কাজ করলাম, বিছানা পরিষ্কার করলাম, বুঝতেই পারছো, শোকেস গোদরেজ সমস্ত কিছু পরিষ্কার করলাম। শুধু আমার ড্রেসিংয়ের যে মানে মাঝখানের যে থাকগুলো আছে, যে খোপ খোপ ভাবগুলো আছে, সেখানে যে কিছু কসমেটিক আছে, সেই জিনিসপত্রগুলো যে আমি রেখেছি সেগুলো আর পরিষ্কার করা হলো না। আর আমার এখন একদমই সময় নেই। মেয়ের দেখলাম যে ছুটি দিয়ে ছাড় চলে গেল, আর মেয়েও ঘরে এসে আমাকে যখন দেখলো যে আমি বিছানাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই দেখো মেঝেতে এত ধুলো ময়লা দেখেও মেয়ে একদম লাফ দিয়ে বিছানায় উঠে একটু পুতুলটার সাথে খেললো। তো আমি বললাম, এই যে বিছানা তুমি যে উঠলে, দেখো তো একদম মেঝের অবস্থা কি হয়ে আছে। ঘর ঝাড় দিয়েছি, প্রথমবার দেখো আমি একবার ঝাড় দিয়ে নিয়েছি, মাকড়সার জাল ঠালগুলো ফালিয়ে দিলাম, তারপর আবার মেঝেটা ভালো করে দেখো এদিক ওদিক ঝাড় দিয়ে আবার মোটামুটি বেশ কিছু ময়লাও বের হলো। এখন চলো ব্যালসার মধ্যে তুলে নিলাম, এখন ফালিয়ে দিব। তার আগে কি বলো তো, ফালিয়ে দিয়ে এসে এই যে মেঝে আমাদের যে সামনের বারান্দাটা আছে, বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিব। চলো, এদিকে আমার মেয়ের সময় হয়ে গেছে স্কুল যাওয়ার। এদিকে দেখো মেয়ের জন্য টিফিন করছি। আজকে মানে কি টিফিন দিব পরে বলছি, পাস্তা দেওয়ার কথা আছে। আর এদিকে দেখো ভাত যেহেতু করে নিয়েছি, ভাতের জন্য আলু সিদ্ধ দিয়েছি। মেয়ে বলছে আলু সিদ্ধ খাবে না, তো যেহেতু ফ্রিজে আর কি ডিম আনা থাকে সব সময়, তাই একটা ডিম করে দিচ্ছি। তবে বেশ মোটামুটি কয়েক দিন বাদেই ডিম দিচ্ছি, যেহেতু ওর আর কি শরীরে অ্যালার্জি আছে, তো মাঝে মধ্যে ডিমটা আর কি বন্ধ রাখি। তো চলো, মেয়ের ডিম হলে পরে আর অন্য কোনো কিচ্ছু খেতে চাবে না। তো একটু মসুর ডাল ছিল বাসি, বললাম খাবে কি না, তো যেহেতু গরম করে রেখেছি, বললো খাবে না। তো যাই হোক, শুধু দেখো একটু লবণ তেল দিয়ে একটু ডিম নিয়ে ভাতটা মেখে মেখে দেখো মেয়েকে খাওয়িয়েছি। আর এই একটা সমস্যা জানো তো, স্কুল যাওয়ার সময় আমার মেয়ে কখনো কিন্তু নিজের হাতে খেতে চায় না। কারণ ও যদি নিজের হাতে খায়, শুধু এক মুঠ খেয়ে ও হাত ধুয়ে নেবে। কারণ আমি না অনেক কিছু বলে কয়ে, অনেক কিছু গল্প বলে, এটা সেটা দেখিয়ে তারপর ওকে একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি। কারণ দেখো স্কুল থেকে বাড়ি আস্তে আস্তে 4টায় প্রায় বেজে যায়। কারণ দেখো এখন যেহেতু বড়দিনের বেলা, এখন 3:30 বাজে, কিন্তু ছোটো দিনের বেলা কী হয় বলো তো, এই যে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যের আগ মুহূর্ত হয়ে যায়। তো চলো, আজকে বললাম না মেয়ের জন্য পাস্তা করব, তো পাস্তাগুলোকে আগে একটুখানি ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখে এই যে পাস্তাটাকে একটু সামান্য একটু সাদা তেল দিয়ে এখন দেখো পাস্তাটাকে একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে এই যে পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি। তবে কি জানো তো, এত কষ্ট করে আমি পাস্তাটা তৈরি করলাম, আমার মেয়ের পছন্দ হয়নি। তো স্কুল থেকে পাস্তা অর্ধেক আবার ফিরিয়ে নিয়ে এসেছে। আমি ব্লগের কি বলতো ভয়েস রেকর্ডটা যেহেতু পরে দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি। এত সুন্দর করে রান্না করলাম, মেয়ে বলছে মা আজকে তুমি কিভাবে পাস্তা রান্না করছো, তোমার পাস্তা রান্নাটা একদমই ভালো হয়নি, খেতেও একদম বাজে লাগছিল, আমি একটুখানি খেয়ে আর খাইনি। তারপর আমি বললাম কি ব্যাপার, আমি তো সুন্দর করে বানিয়ে দিয়েছি রোজ যেভাবে দেই। তো আমি পরে বুঝতে পারলাম যে আমার মেয়ের কেন সমস্যা হচ্ছে, কারণ আমি সস দিইনি। সসটা ভীষণ পছন্দ করে, তবে রেগুলার সস খাওয়া বাচ্চাদের পক্ষে ভালো না। সসের মধ্যে অনেক ধরনের রঙিন জিনিস ব্যবহার করে, সেগুলো বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি করতে পারে। তো হঠাৎ আর কি সসটা নিয়ে আসা হয়, সবসময় আমি আর কি অ্যালাউ করি না। তো আমি তখন ভাবলাম, তো তাই বললো যে হ্যাঁ তুমি সস দাও না, এর জন্য একদম বাজে বাজে লাগছিল। তো চলো, এদিকে আবার দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করছি, ডেস্কিতে চাল নিব। এখন মেয়ের জন্য আবার দেখো ডাল বসাচ্ছি, কারণ আমার মেয়ে মুসুর ডাল হলে পরে আর কিচ্ছু লাগে না ওর, জানো তো। আর আজকে হলো আমাদের মা মেয়ের সংসার, আজকে সামান্য কিছু এই যে করে নিচ্ছি, কারণ আজকে ওই যে বললাম আজকে শুধু মেয়ের রান্নাবাড়ি সব কিছু করছি। আর আজকে সবার জন্য করছি না, ওদিকে রান্নাবাড়ি করছে ওরা সকলে, শাশুড়ি মা ওদিকে করছে, আর আমি এদিকে আমার মেয়ের জন্য করে নিচ্ছি। কি বলো তো, আমার মেয়ে এই যে ঢেঁকি শাক পছন্দ করে, মুসুর ডাল পছন্দ করে, তাই দেখো রান্নাটাও কমপ্লিট করে নিলাম। এখানে দেখো আমার পুষি সোনা কি সুন্দর করে শুয়ে শুয়ে আছে, আর এই রৌদ্রের তাপটা বিকেলের দিকে ওকে মনে হয় শরীরের মধ্যে ভীষণ ভালো লাগছে, টান টান করে শুয়ে আছে। চলো, মেয়ে তো চলে আসলো স্কুল থেকে, তারপর ড্রেস ট্রেস সমস্ত কিছু ছাড়িয়ে ছিটিয়ে নিলাম। এদিকে ওকে খাওয়িয়ে ও টিভি দেখতে দেখতে খেয়ে নিল। তারপর ওই যে একটু থালা বাসন পরিষ্কার করে নিয়ে বিকেলের টাইমটা একটু রাস্তার এদিক ওদিক ঘোরাফেরা করলাম, ভালো লাগছিল না, মাঝে মধ্যে একটু বোর বোর মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো বিকেলের দিকে ভাবলাম এই কাজটা করব, তারপর দেখো করা হলো না, যেহেতু বিকেলে আজকে এদিক ওদিক একটু হাঁটাচলা করলাম। তো ওই বাড়ি গিয়েছিলাম, আমার বড় জায়ের বাড়ি, ওখান থেকে ফিরে এসে সন্ধ্যার মুহূর্তের পরে আমি দেখো এই যে
মেয়ের জন্য মোয়া বানাবো। তো আমার মোয়া বানানোটা একদম খুব খারাপ একটা পর্যায়ে পড়ে গেছে। মোয়া তো হয়ইনি, তো একদম মোয়ার মানে মও হয়নি, বুঝছো। তো যাই হোক, এদিকে দেখো আমি গুড়টা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে গুড়টা গলিয়ে নিলাম। তারপরে এই যে মুড়িটা যখন ঢেলে দিলাম, তারপর দেখো একদম গুড়টা মনে হয় ভালো ছিল না, মোয়াটা একদম দানাটাই বাদছিল না। তারপর এইরকম অবস্থায় ঠান্ডা হয়ে গেল যখন মুড়িটা, গুড় মাখা অবস্থায় কৌটোর মধ্যে ভরিয়ে নিলাম। তো 2 কৌটো একদম পুরোপুরি হয়নি, একটা কৌটোর অর্ধেক হয়েছে আর একটা কৌটো দেখো পুরোপুরি হয়ে গেছে। তারপর এই যে মেয়েকে বই নিয়ে বসিয়েছি, এদিকে গেল হলো কারেন্টটা। কী করব বলো, আর পড়া তো কমপ্লিট করতে হবে, স্কুলের পড়া আবার প্রাইভেটের টিচারের পড়া, এই যে 2টা পড়ার চাপ আছে, সেগুলো তো হোমওয়ার্কগুলো করতেই হবে। তারপর দেখো প্রথমে লাইট জ্বালিয়ে নিয়েছি, লাইটের মানে চার্জটাও শেষ হয়ে গেল। তাই দেখো ঘরে যেহেতু বড় মোম ছিল আনা, তাই ঘরের বড় মোমটাই দেখো জ্বালিয়ে দিলাম। তো এখন মেয়ে এভাবেই পড়ছে। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।